সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হলো এবং এমন প্রেক্ষাপটে আজ আমরা আলোচনা করছি ইউনূস মোদী বৈঠক সম্পর্কের বরফ গলবে কি এই প্রসঙ্গে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সহ সীমান্ত হত্যা, তিস্তা ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে যেতে চাই হুমায়ুন স্যার আপনার কাছে। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যদি আমরা পরেও আসি, এই ৮ মাস পর দুই সরকার প্রধানের মুখোমুখি সাক্ষাৎ এবং তাদের একত্রে বসে বৈঠক করা, সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের তলানিতে আমরা বারংবারই গত কয়েক মাস ধরে এটি বলে আসছি। তবে সরকার প্রধান পর্যায়ের আলোচনাটা তো আমার কাছে যেটা মনে হয় দুইটা বিষয়। একটা হচ্ছে যে সরকার প্রধান পর্যায়ে যখন আলোচনা হয় তখন দুপক্ষই দুপক্ষের অবস্থান প্রকাশ করে, কিন্তু এই আলোচনাটার মধ্য দিয়ে এক ধরনের দুইজনেরই বা দুই পক্ষেরই একটা দায়বদ্ধতা তৈরি হয়। আমি শুনছি, আমার কিছু করার আছে কিনা, এই দায়বদ্ধতা তৈরি হয়। এখন এর ফলে যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে দুপক্ষই দুপক্ষের অবস্থানটা পুনর্ব্যাখ্যা করেছে। এখানে নতুন খুব একটা জিনিস পাওয়া যায়নি। তবে যেটুকু বলবো যে দুপক্ষই দুপক্ষের অবস্থান তুলে ধরেছে, কিন্তু তারপরেও আমি আশা করি যে দুপক্ষের মধ্যে এইরকম একটা উপলব্ধি তৈরি হয়েছে, আমার ধারণা যে আমাদের উভয়কে উভয়ের প্রয়োজন। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা এক অপরকে ছেড়ে থাকবার সমস্যাও আছে। এটা হলো একটা আমাদের দুই পক্ষের অভ্যন্তরীণ কাঠামোগত সম্পর্কের বিন্যাসের কারণে এই উপলব্ধিটা আমাদের মধ্যে এসছে। সেটা ভারতের দিকেও এসছে। আমরা তো বলছি, পররাষ্ট্রমন্ত্রী যে বক্তৃতা করেছেন সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন। তার অর্থ হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং চীন, আমরা না শুধু, ভারত এবং চীনও কিন্তু প্রয়োজনটা বোধ করছে যে এখন যেহেতু বিশ্ব কাঠামোটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, আমাদের আশপাশে বা নিজেদের মধ্যে আমরা কীভাবে যোগাযোগ বাড়িয়ে আমাদের যে প্রয়োজন বা চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি। তো এই নতুন এই বাস্তবতাগুলো কিন্তু এখন বাংলাদেশকে যেমন চালাচ্ছে বা সামনের দিকে নিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস ভারত এই উপলব্ধিটার মধ্যে এসছে। কারণ গত ৮ মাসে ভারত এটুকু বুঝতে পেরেছে, আমার ধারণা বাংলাদেশের মানুষের চাহিদাটা বদলেছে। বাংলাদেশ অনেক বেশি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায় এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা এখন অনেক বেশি সক্রিয়। কারণ প্রফেসর ইউনূস কিন্তু উচ্চতা, আমি কেন বাদ যাব, আমিও তার সাথে সম্পর্কটা স্বাভাবিক করছি। সেই ভিত্তিতেই আলোচনাটা অনুষ্ঠিত হয়েছে। আমি একটু অপেক্ষা করব এটা কতটা বাস্তবায়ন হয় সেটা দেখা যাবে। অবশ্যই ডক্টর আমেনা মোহসিন, আপনি যদি কিছু যোগ করেন। ডেমনস্ট্রেট করছে এবং সেটার একটা একটা বড় কারণ হতে পারে যে ধরেন বাংলাদেশ জুলাইয়ে যে এত বড় একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ গেল এবং সেখানে ধরেন এই দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে আমরা একটা যেটা যুব শক্তি আমরা বলি বা আমরা যদি ওনাদের ব্রিফিংটাও দেখে থাকি, ওনাদের ফরেন সেক্রেটারির, উনি প্রথমে বলেছেন যে উইল বেস প্র্যাগম্যাটিজম বা বাস্তবতার উপরে নিরিখে এটা তারা ভারত বাংলাদেশ তাদের সম্পর্কটা রাখবে। সো এই যে বাস্তবতাটা, এমন না যে ভারত এই বাস্তবতাটা আগে রেকগনাইজ করেনি, সেটা না। কারণ যখন প্রফেসর ইউনূস ক্ষমতা নিয়েছিলেন ওনাকে কংগ্রাচুলেটরি মেসেজও পাঠানো হয়েছিল। তো এবং যেটা হুমায়ুন ভাই বলছিলেন যে প্রত্যেকটা লেভেলে কিন্তু ধরেন রাজনৈতিকভাবে শিথিল হয়েছে, কিন্তু অন্যান্য লেভেলে কিন্তু এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স যেগুলো আমরা বলি, সেই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে কাজগুলো চলছিল। তো আরেকটা জায়গা যেটা একেবারেই শিথিল হয়ে আছে সেটা হলো ভিসা রেজিমটা। সেখানে আমরা দেখছি যে একটা সেখানে আমার মনে হয় যে ভারতেরও যথেষ্ট ক্ষতি হচ্ছে। কারণ বাংলাদেশ থেকে একটা ধরেন মেডিকেল পারপাসে শুধু না, ট্যুরিস্টরা ভীষণভাবে যেত। এই যে ঈদ চলে গেল, ঈদের সময় তো কলকাতার চিত্র দেখেছি, হ্যাঁ, সেই দোকান পরিবর্তন করে এখন খাবারের দোকান দিতে বাধ্য হচ্ছে। দশক ধরে আসলে যেভাবে দেখেছি, যদি আগের সরকারের কথাই বলি, ক্ষমতাসীন দলের সাথে বিজেপির সাথে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা যারা আমাদের সরকারের ছিলেন তাদের কিন্তু একটি ঘনিষ্ঠতা আমরা লক্ষ্য করেছি, বারংবারই লক্ষ্য করেছি। এবং সেক্ষেত্রে
বর্তমানে আসলে পরিস্থিতিটা আমরা কিছুটা কিন্তু ভিন্ন দেখেছি এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশের এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু বিভিন্ন ছোট ছোট তার বক্তব্য নিয়েও কিন্তু অনেক বড় ইস্যু করা হয়েছে। এই ধরনের জিনিস থেকে আসলে ভারত বেরিয়ে আসবে কিনা বা তাদের গণমাধ্যম বেরিয়ে আসবে কিনা এই বৈঠকের পর কি মনে করছেন? প্রথম দিকে সো এগুলো মানে আমরা আমাদের এবং বর্ডার কিলিংয়ের ব্যাপারগুলো মানে খুব স্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি যে দিজ আর ইস্যুস অফ আর কনসার্ন। সো সেই কথাটা মানে আরও বেশি আমরা ভোকালাইজ করছি বা আমাদের কনসার্নগুলো জানাচ্ছি। জি স্যার, আপনার কাছে আসলে চলে আসতে চাই আমিনা মহসিনের কথা রেশ ধরেই। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে খুব ভোকালি কিন্তু বলা হয়েছে এবং এটা নিয়ে গত কয়েকদিন ধরে আমাদের নৈতিক বক্তব্য আরেকটি দেশে বসে সেটাও বাংলাদেশ ভালোভাবে দেখছে না, এটা সুস্পষ্ট করে কিন্তু জানানো হয়েছে। বর্তমানে আসলে দুই দেশের যে সম্পর্ক, শেখ হাসিনার প্রত্যর্পণ সম্ভব কিনা এবং তার পাশাপাশি তার এই রাজনৈতিক বক্তব্য দেবার ক্ষেত্রে যে স্বাধীনতা সেটি আসলে নরেন্দ্র মোদীর পক্ষে, কারণ তিনি তো ভারতেই আছেন, ভারত সরকারের অতিথি হিসেবেই আছেন। তো আপনার ঘরে গিয়ে যদি আমি একটা কাজ করি যেটা অশোভন হয়, নিশ্চয়ই আপনি আমাকে বলতে পারেন, এবং ভারত সরকার ইচ্ছা করলে চাইলে এটা অসম্ভব কিছু ব্যাপার নয়। তো সেটা হলো কাজে এখন তারা ইচ্ছা করবেন কিনা দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আর প্রত্যর্পণের বিষয়টা যেটা আপনি বলছেন, এই বিষয়টা কিন্তু প্রত্যাপনের জন্য অনুরোধ করেছে, ফর্মালি কিন্তু আমরা অনুরোধ করেছি। এখন কথা হলো যেটা হচ্ছে আইনি বিধান, তারপরে আসবে যেটা হচ্ছে রাজনৈতিক। কারণ এখানে উনি ওখানে বসে যদি কথা বলেন তাহলে সেটা এখানে রাজনৈতিক জটিলতা তৈরি করে, এবং যেহেতু বর্তমান সরকার তার বিদায়ের প্রেক্ষাপটেই তো সরকারটার এখানে দায়িত্ব গ্রহণ, তো কাজে এখানে এই সরকারের উপরও তার একটা প্রতিক্রিয়া সরাসরি আসে, যে কারণে খুব সঙ্গত কারণেই এই সরকার স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো কাজে তারা সেইটা বন্ধ করার জন্য উদ্যোগী হবেন, এটাও খুব স্বাভাবিক প্রক্রিয়া। ভারতের দিক থেকে রাজনৈতিক বিষয় হচ্ছে যে ভারত এটা রাজনৈতিক সিদ্ধান্ত তাকে নিতে হবে যে তাকে আমরা প্রত্যাখ্যান করতে চাই, এবং এটার একটা মূল্য কিন্তু ভারতের জন্য আছে। সেটা আমি যদি বলি যাই তৃতীয় জায়গায়, সেটা হচ্ছে কৌশলগত। অর্থাৎ ভারত এটা যদি ওনাকে প্রত্যাপন করে তাহলে সেই ক্ষেত্রে অনেকে ভারত এই অঞ্চলের বড় দেশ হিসাবে তারা যেভাবে তাদের ভূরাজনৈতিক অবস্থানটাকে দেখে, তার উপর অন্যদের আস্থা কমবে কি বাড়বে এটা বিবেচনায় তারা হয়তো রাখে। এগুলো আলাপ আলোচনা হচ্ছে। তো কাজেই আমরা আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা চাইতেই পারি, আমাদের খানিকটা রাজনৈতিক প্রয়োজনও আছে, কিন্তু ভারত আসলে কি মনে করছেন এই নিয়ে আপনার মতটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যেটা ভারতের এর প্রেস ব্রিফিং ওনাদের ফরেন সেক্রেটারি যেটা দিয়েছেন, ওখানে উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে উনি এটার নিয়ে কোনো মন্তব্য করতে চান না, বাট হি ডিড মেক দ্য পয়েন্ট দ্যাট এটা রেজ করা হয়েছে, সেটা উনি স্পষ্ট বলেছেন। এই যে উনি ওটা মন্তব্য করতে চাচ্ছেন না, এবং আমরা ভারতে মিডিয়া ফলো করছি, তাদের পলিটিক্যাল অ্যানালিস্টদের বিশ্লেষণগুলোও ফলো করছি, এবং একটু আগে হুমায়ুন ভাইও যেটা ব্যাখ্যা করলেন আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো এই সমস্ত কিছু মিলিয়ে, আর আপনি দেখেন, আমি জানি না মানে ব্রিফিংটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ওনারা খুব ক্লিয়ারলি বলেছেন যে প্রাইম মিনিস্টার মোদি স্পষ্টভাবে বলেছেন মাইনরিটিসদেরকে নিয়ে কনসার্ন, এবং যতগুলো এখানে ভায়োলেশনস হয়েছে রিগার্ডিং মাইনরিটিস প্রত্যেকটা যেন তদন্ত করা হয়। তো এর আগে যেগুলো হয়েছে সেগুলোর কথা কিন্তু উল্লেখ করা হয়নি ব্রিফিংয়ে। ওকে, সো আমি তো একটা হোলিস্টিক হুমায়ুন কবির আপনার কাছে আসলে যেতে চাই। সীমান্ত হত্যার কথা আজ দুপুরের পর থেকে লক্ষ্য করেছি যে চিকেন স্ন্যাকে তারা তাদের সেনা মোতায়েনের মতন কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি, তার পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথাও শুনতে পাচ্ছি। এই প্রসঙ্গে আসলে জানতে চাই, দু দেশের সম্পর্ক ফাটল ধরার জন্য কি এই ধরনের মন্তব্য আরো মানে জায়গা ক্রিয়েট করে দিচ্ছে না, মানে স্পেসটা কি আরো ক্রিয়েট করে দিচ্ছে না? সমস্যা তৈরি করা তো সহজ কাজ, সমাধানের কাজটা একটু জটিল। তো কাজেই
যারাই দায়িত্বে থাকেন তাদের কাজটা হলো কিন্তু সমাধান করা, এবং সমাধানের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে আপনাকে একটা মাঝ জায়গায় আসতে হবে, মাঝামাঝি জায়গায় আসতে হবে, দুই পক্ষের স্বার্থকেই সমন্বয় করতে হবে। তো কাজেই ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেখানে আমাদের অনেকগুলো সাজুজ্যের জায়গা আছে, অনেকগুলো আবার সাজুজ্যহীনতার জায়গাও আছে। সেই দিক থেকে বিবেচনা করলে ভারতেও একটা লবি আছে বা একটা জনগোষ্ঠী আছে যারা একটু ভারত শক্তিশালী, ভারত দেখাবার প্রবণতা দেখায়। আমাদের এখানেও যে নাই একেবারে সেটা বলা যাবে না। তবে আপনি যেটা বললেন, গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনূস যেটা আমাদের বেইজিংয়ে যে মন্তব্যটা করেছিলেন, পর্যন্ত পররাষ্ট্র সচিব পর্যায়ে এই 4টা দেশের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল। মোদি 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা আসবার পর থেকে এই আইডিয়াটা অ্যাবান্ডন্ড হয়ে আছে। তারপরে আপনি যদি ধরেন, আমি আসি এখানে, ভারত 2010 সালে বাংলাদেশ 2টা বন্দর আমরা ভারতকে, নেপাল এবং আমরা বাংলাদেশের ভেতর দিয়েও কিন্তু তাদেরকে আপনার বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিতে দিয়েছি, নদী বাঁধ দিয়ে এগুলো নিতে সাহায্য করেছি। তো কাজেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের করিডোর। তো এখন আপনি এই বিষয়গুলো নিয়ে তো অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। প্রফেসর ইউনূস এই কথাটাই বলেছেন যে এখন ওনার শব্দ আমি জানি না, এখন এটা কি প্রফেসর ইউনূস বলেছেন বললেই তাদের পছন্দ হচ্ছে না, নাকি বেইজিংয়ে বলা হচ্ছে বলেই তাদের কাছে মন খারাপ হয়ে যাচ্ছে, অথবা বাংলাদেশ বলছে বলেই তাদের গায়ে জ্বালা ধরছে যে কি বাংলাদেশ আবার এত বড় কথা বলছে কেন, বিষয় খুঁজে বেড়াচ্ছে যে কি বিষয় হলে বাংলাদেশকে একটু ডিফেন্সিভে ফেলা যায় হয়তো, কিন্তু এটা বাস্তবতার সাথে যায় না। আমি মনে করব যে একটু সেইন বা যারা চিন্তাশীল মানুষ আছেন তারা এই বিষয়গুলো নিয়ে একটু মতামত দেন, তারা একটুখানি জনমত গঠনে সহায়তা করুন। কারণ এই অঞ্চলটা কিন্তু চীনের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল না, দক্ষিণ পশ্চিমাঞ্চল, ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমারের কিছু অংশ, সেটা উত্তর পশ্চিমাঞ্চল যদি বলেন, এই জায়গাগুলো কিন্তু ল্যান্ডলকড হয়। তাহলে এই সমুদ্রের অ্যাক্সেস হয় বাংলাদেশ দিয়ে আসতে হবে, নয় মিয়ানমার দিয়ে আসতে হবে। তো কাছে এই বাস্তবতাটা মেনে নেওয়াটাই ভালো। এবং এটা নিয়ে হইচই যেটা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় বস্তুনিষ্ঠ অবস্থার উপর ভিত্তি করে হচ্ছে না, এটা মূলত ইমোশনাল কিছু আউটবার্স্ট আমরা দেখছি। ভুলভাবে কি উপস্থাপন করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, যখন প্রফেসর ইউনূস এই বক্তৃতা এক্সকিউজ মি দিচ্ছিলেন, তখন আমি এটা শুনেছি বক্তৃতাটায়, তো উনি যখন গার্জিয়ান শব্দটা ইউজ করেছে তখনই আমার মনে হয়েছিল যে ভারত থেকে একটা রিয়াকশন আসবে। এখন কথা হলো কি, গার্জিয়ান শব্দটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন। ইটস নট নেসেসারিলি যে এটাকে আপনি ভালোভাবেও নিতে পারেন, যে আপনি দেখাশোনা করছেন বা আপনি সেটাকে নার্চার করছেন সেভাবেও। আরেকটা হতে পারে, আজকে এমএ ব্রিফিংয়েও কিন্তু বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশের সাথে সম্পর্ক সেটা প্র্যাগম্যাটিক এবং পিপল সেন্ট্রিক, জনগণের সাথে জনগণের সম্পর্ক। সো এই যে জনগণের সাথে সম্পর্ক, তো এবং বিমস্টেক ইটসেলফ কানেক্টিভিটিরই কিন্তু একটা অংশ। সেই ধরনের একটা ইয়ে থেকে দ্য ওয়ে আই রিড ইট, যে উনি এই কথাটা বলেছিলেন। তো ভারত যেটা, আমি বিভিন্ন তাদের বিশ্লেষকদেরও, শুধু মিডিয়া না, তাদের যে জিনিসটা বেশিকভাবে আমরা সেই জায়গাটাতেও আমরা দেখতে পাচ্ছি, আর অন্য যে পয়েন্টগুলো তো আছে সেটা এখন গেলাম না। সো এইটা তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছে যে ভারতকে বাংলাদেশ চীনকে নিয়ে আসতেছে এখানে এবং সেখানে ঢুকিয়ে দিচ্ছে নর্থ ইস্টের মধ্যে। সো বাংলাদেশ, আমার মনে হয় না বাংলাদেশের সেই আকাঙ্ক্ষা বলেন বা সেই ধরনের পজিশনে বাংলাদেশ অ্যাকচুয়ালি আমার কখনোই এরকম। গত মাসেই বোধহয় কলকাতায় নিয়ে একটা বৈঠক হয়েছে, এবং 26 সালে যেহেতু বর্তমানের চুক্তিটার সময় শেষ হবে, আলোচনা হওয়াটা প্রয়োজন, এবং আমি মনে করি যে এই বিষয়টা আলোচিত হওয়াটা সময় উপযোগী। তিস্তা নিয়ে যেটা বলা হচ্ছে সেটা আমরা 2011 সালে যে চুক্তি প্রায় ফাইনাল ছিল, সেই চুক্তিটাই
বাস্তবায়িত হোক বা স্বাক্ষরিত হোক, এটা আমরা চাই। সেটা আগামীকাল হলেই ভালো হয়, কিন্তু আমরা এটাও জানি বা উপলব্ধি করি যে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা যতক্ষণ না কাটবে ততক্ষণ এটা সুরা হবে কিনা এটা নিশ্চিত নয়। কিন্তু আমাদের দাবি, ন্যায্য হিস্যা, পানির উপর আমার যে অধিকার, সেই অধিকারটার কথা আমাকে বলে যেতে হবে, বলতে হবে, এবং সে কথাই বাংলাদেশ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকের সময় সেটা উল্লেখ করেছে এবং সেটা আমরা দাবি হিসেবে রাখছি। অবশ্যই আমনা মুহসিনা